হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে শোনা কথায় তোমাদের সবাইকে সুস্বাগতম। বেশ কিন্তু ঠান্ডা পড়েছে এবার, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ চারপাশে, সাথে আমাদের সত্য ঘটনা। আচ্ছা, ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা ঘটে হচ্ছে দমদমে। হ্যাঁ, তোমাদেরকে আমি গতকাল ঘটনা বলতে বলতে তোমাদের জানিয়েছিলাম যে পুরনো বাড়ি কেনার পর সেই বাড়িতে তাদের সাথে কি যে উৎপাত হচ্ছে, কি বলবো। বলছে দিদিভাই, এত টাকা দিয়ে একটা বাড়ি বা একটা ফ্ল্যাট বাড়ি কেনার পর এরকম যে দুর্ভোগে মানুষকে পড়তে হয়, কেনই যে এরা না বলে এরকমভাবে দুটো টাকার লোভে বাড়ি বিক্রয় করে চলে যায়, এইটাই বুঝতে পারি না। তারা ভাবে না যে যাকে বাড়িটা বেচে দিচ্ছি সে কেনার পর কি হবে। যাই হোক, আজকের ঘটনায় আসবো। দমদম থেকে ঘটনাটা আসে। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নিও। এবার ঘটনাটা শুরু করি। আমাদের যে দাদা ভাই আজকের ঘটনাটা বলেন, দাদা ভাইয়ের নাম হচ্ছে অনুপম বর্মা। দাদা ভাই বলেন যে দিদি, আমার বাবা একজন রেল অফিসার ছিলেন, রেলে বহু বছর ওনার অভিজ্ঞতা আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে রেলে ওনার বাবা যখন চাকরি করতেন তখনও ওনার বাবার সাথে ছোটোখাটো অনেক ইনসিডেন্ট আছে, যেগুলো কিন্তু সত্যি মানে ভুতুড়ে। আর দাদাভাই অরিন্দম দাদাভাই বলেন, আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার বাবার কোনো অভিজ্ঞতা না। ঘটনাটা আমি বলবো, আমরা একটি দমদমে বাড়ি কিনেছিলাম। সেই বাড়িটাকে আজকে জুড়ে আমাদের পুরো পরিবারটা না দিশেহারা হয়ে গেছে। হ্যাঁ, সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো। যেরকম করে আমাদের অরিন্দম দাদাভাই বলেন, ঠিক সেরকমভাবেই তোমাদের সাথে ঘটনাটা বলবো। তবে বলে রাখি, আজকে রাতে কিন্তু দুটো ভিন্ন স্বাদের ঘটনা থাকবে। এক হচ্ছে আমাদের অরিন্দম দাদাভাইয়ের বাবার যে কর্মজীবনে যে ঘটনা কিছু ঘটেছেন, উনি যেগুলো নিজের চোখে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করেছেন রেল যখন উনি অফিসার পদে নিয়োগ ছিলেন, সেই ঘটনা নিয়ে আমি রাতে আসব। সাথে থাকবে পুরীর একটি ঘটনা। হ্যাঁ, রাতে আমাদের দুটো ঘটনা থাকবে, কেউ কিন্তু মিস করো না। আর এখন আমি দাদাভাইয়ের ঘটনাটা বলি। অরিন্দম দাদাভাই বলেন যে দিদি, আমার বাবা 1998 সালে রিটায়ার্ড করে যান। তারপর বাবার কিন্তু চাকরিটা আমি কিন্তু করিনি, আমি তখন অনেকটাই ছোট। এবার ঘটনাটা ঘটে, আমাদের অরিন্দম দাদাভাই বলেন, আমার বাবা যখন চাকরি করতেন তখন আমার বাবা নানা জায়গায় কিন্তু ট্রান্সফার হয়ে যেতেন। কোনো দিন কলকাতায়, কোনো সময় পুনেতে, কোনো সময় দিল্লিতে, কোনো সময় অন্ধ্রপ্রদেশ, এরকম কিন্তু ট্রান্সফার জব ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে আমার বাবা কোনো একটা নিজের যে জায়গা বা বাড়ি কিনবেন সেটা অতদিন কোনো চিন্তাধারায় রাখেননি। বাবা একটাই কথা মনে মনে ভাবতেন যে যখন আমি একদম এই কাজ থেকে রিটায়ার্ড হয়ে যাব, যখন আমি বাড়িতে অবসর টাইম থাকবো, তখন একটা নিজের মনের মতো করে একটা জায়গা কিনে বাড়ি করব। আমার বাবা যখন 1998 সালে রিটায়ার্ড হন, তারপর আমি তখন অনেক ছোট। তার কারণে আমার বাবা বলে যে আমার ছেলে তো এই কাজটা করতে পারবে না, কারণ বাবার চাকরিটা তখন হতো, ওনার যদি ছেলে থাকতেন তো করতে পারতেন। তো সেখানে দাঁড়িয়ে ওই সময় তো পুরো গভর্নমেন্ট আর আন্ডারেই ছিল আমাদের রেলটা, তো সরকারি ছিল। এখন তো যেটুকুনি বেসরকারি হয়ে গেছে। তো আমার বাবা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে আস্তে 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 যখন আমিও বড় হতে থাকি, অতদিন আমার বাবা মধ্য কলকাতায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। হ্যাঁ, বাড়িতে বহু বছর উনি ভাড়া থাকতেন। তারপর গিয়ে 2008 সালটা ছিল, ওই সময় আমাদের অরিন্দম দাদাভাই কলেজে পড়েন। তখন ওনার বাবা খোঁজ করে 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 অনেকের মারফতে খোঁজ করে একটি বাড়ি পান। আমার বাবা
জায়গা কিনেই বাড়ি করবেন, এটা বাবার অনেক আগে থেকে একটা ধারণার মধ্যে ছিল, কিন্তু কোনো এক কারণে বাবা বলেন যে না থাক, এখন ছেলেও মোটামুটি বড় হয়ে গেছে, আর একটা টাকা জমি কিনে ইনভেস্ট করব, ওখানে একটা সময় সাপেক্ষের ব্যাপার, আমারও বয়স হয়েছে, ছেলের পড়াশোনা, আর একটা বাড়ি করতে গেলে না মানুষেরও দরকার হয় টাকার সাথে সাথে। সেখানে বাবা বললেন একটা ভালো সব থেকে বাড়ি কিনে নিই। তো সেরকমই খোঁজ করতে করতে আমরা দমদমে একটি বাড়ি পাই। বাড়িটা বেশ পুরনো দিনের বাড়ি। তো সেই বাড়িটা রং ঠং করে যারা আগে কিনেছিলেন, একজন আগেও কিনেছিলেন বাড়িটা, অ্যাকচুয়ালি বাড়িটা আমরা যার কাছ থেকে নিই সে হচ্ছে সেই বাড়ির সেকেন্ড মালিক। সেকেন্ড মালিক। আর আমরা যখন কিনি আমরা হচ্ছি তৃতীয় মালিক। তো আমার বাবা তাদেরকে জিজ্ঞেস করেন যে প্রথম মালিক আপনাকে কেন বাড়িটা বিক্রি করেছিল। তো তারা বললেন যে তাদের 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়াতে ওনার মা মারা যান, তো বাবা একা ছিলেন, বাড়িটা বিক্রি করে দিয়ে বড় মেয়ের কাছে উনি চলে যান। এত বড় বাড়ি উনি একা থাকতে পারবেন না, বয়স হলে কে দেখাশোনা করো, তার জন্য বাড়িটা বেচে দেন। এবার যাদেরকে বেচেছিল, মানে যার কাছ থেকে আমার বাবা নিয়েছে সেকেন্ড মালিক বাড়ির, তাকে যখন জিজ্ঞেস করে আপনি কেন বাড়িটা বিক্রি করছেন, তখন সে বলেন যে দেখুন আমি এইখানে থাকবো না, আসলে এখানে চারপাশে অনেক গাড়ির, খুব জনবহুল জায়গায়, কিন্তু বাড়িটা দমদমের মতো জায়গা, কোনো ফাঁকা নিলিবিলি না, খুব জনবহুল জায়গা। বলছে রোডের সাইডে বাড়ি, খুব ধুলো ময়লা পড়ে, এত গাড়ির আওয়াজ, আমার এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে, আমি এখান থেকে বাইরে চলে যাব। বাইরে ওনার ছেলে ট্রান্সফার চাকরি করেন, বাইরে ওনার ছেলের পার্মানেন্ট জব। তো উনি বাইরে একটা কোনো জায়গায় যাবার কথা বলেন, তো তার জন্য উনি বাড়িটা বিক্রি করে দেবেন। তো আমার বাবা যেহেতু দুজনই বাড়ি বিক্রি করার একটা রিজন পান, তো বাবা জমিটা নিয়ে নেন, পুরো বাড়ি জমি সহকারে। এবার ঘটনাটা ঘটে, আমাদের অরিন্দম দাদাভাই বলেন আমরা বাড়িটায় বড় করে ধুমধাম করে গৃহপ্রবেশ করি। আমাদের যত আত্মীয় স্বজন ছিল সবাইকে আমরা নেমন্তন্ন করি, বাড়িতে আসে গৃহপ্রবেশ হয়, বাড়িতে আমরা ঢুকে যাই। আমাদের অরিন্দম দাদাভাই বলেন দিদিভাই আপনি বিশ্বাস করবেন না, বাড়িটা প্রথম থেকেই আমার কিন্তু পছন্দর তালিকায় ছিল না। আমার বাবা যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, আর আমাদের পরিবারে আমার বাবার কথা হচ্ছে শেষ কথা, আমার বাবার কথার ওপরে আমরা কেউ কোনো রকম কথা বলি না। সেরকমই আমার বাবা যখন পছন্দ করেই ফেলেছেন, সেখানে দাঁড়িয়ে আমাদের আর দ্বিতীয়বার হ্যাঁ না কোনো উত্তরের বাবার দরকার হয় না। তো আমরা সেই বাড়িটায় গৃহপ্রবেশ করে ঢুকি। প্রথম দিন রাতের বেলা আমরা বাড়িতে শুয়ে রয়েছে, পুজো টুজো হয়ে যায়, বাড়িতে আমাদের আত্মীয় স্বজনও রয়েছে। অরিন্দম দাদাভাই বলেন আমি দোতলায় রয়েছি, মা বাবা নিচের তলায়, আর যারা আত্মীয় এসেছিলো আমাদের খুব ক্লোজ রিলেটিভস, তারাও ওই বাবা মা যেখানে শুয়েছেন তার পাশে একটি রুম ছিল বেশ বড়, সেই রুমে তারা রয়েছেন। অরিন্দম দাদাভাই বলেন দোতলায় যেই রুমে আমি শুয়ে রয়েছি তারও উপরে রুম আছে, 3 তলা কিন্তু বাড়িটা, ঠিক আছে 3 তলা বাড়ি, বলছে তার উপরেও রুম আছে। তো দোতলার একটা কামরা আমি বেছে নিই। আর প্রথম থেকে পছন্দ না বলতে, বাড়িটা খুবই পুরনো, রং করে করে যদিও সেই বাড়িটাকে নতুন করার চেষ্টা করা হোক, তবুও সেই বাড়ির দেয়াল, বাড়ির খুঁটি, বাড়ির জানলা কপাট, বাড়ির বিশেষ করে দরজাগুলো দেখেই মনে হয় সেই সাবেকিয়ানার বহু বছরের পুরনো বাড়ি। আর আমরা এই জিনিসটা জানি, যত পুরনো জায়গা, পরিত্যক্ত স্থান, পরিত্যক্ত কারখানা, তারপর ধরো পুরনো ফ্ল্যাট বাড়ি, যাই বলো না কেন, সে মন্দিরই হোক, যে কোনো একটা ঐতিহাসিক কিন্তু ছাপ ওখানে থেকেই যায়, পুরনো একটা ইতিহাস থাকে। তো দাদাভাই বলেন আমি দোতলায় শুয়ে রয়েছি, বলছে কোনো মতো ঘুম আসছে না, ফোন ঘাটাঘাটি করছি। এটা কিন্তু 2008-এর কথা বলছি, 2008 সালের। দাদাভাই বলছেন আমি ফোন ঘাটাঘাটি করছি, তো হঠাৎ করে তখন কিন্তু স্মার্টফোন নতুন নতুন, মানে একদম মানে কি বলবো দাদাভাই, একদম সবে নতুন নতুন কিনেছে স্মার্টফোন, ভালো ভালো ফোন তখন অনেক মডেল বেরোচ্ছে।
দাদাভাই বলেন আমার কাছে মটোরোলার একটা ফোন ছিল, আমি সেই ফোনটা নতুন নতুন সবে নিয়েছি। তো নিয়ে আমি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছি, হঠাৎ করে ছাদের মধ্যে কিছু একটা লাফানোর শব্দ হলো, ধূপ ধূপ করে কিছু লাফানোর শব্দ হলো। দাদাভাই তখন ভাবলো কি জানি উপরে কি, অনেক সময় হয় না হনুমান বাদর টাদর আসে, দাদাভাই সেটাই ভেবেছে। দাদাভাই তখন ফোনে দেখলো 12:35, এত রাত্রে হনুমান ছাদে লাফাচ্ছে, বেশ মনে হচ্ছে কোনো ভারী ওয়েট আছে যে ছাদে লাফালাফি করছে। দাদাভাই আর আওয়াজটা পাওয়ার পর দাদাভাই নিজের মতো নিজে ফোন ঘাটছে, বলছে তারপর চোখে ঘুম আসে, আমি ঘুমিয়ে পড়ি। প্রথম রাতের এটা হচ্ছে অভিজ্ঞতা। দাদাভাই বলেন দাদাভাইয়ের ঘরের যে দরজা, দুপাল্লা কাঠের দরজা, পুরনো বাড়ি তো, বলছে কাঠের দরজাটার মধ্যে কেউ নখ দিয়ে খাম চালে যেরকম একটা শব্দ হয়, ঠিক ওরকম খাচ 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 করে একটা শব্দ হচ্ছে। দাদাভাই খুব ভয় পায়। দাদাভাই তখন বলে কে রে, কে বাইরে কে? দাদাভাই এরম করে 2-3 বার সারা শব্দ নেওয়ার পর আওয়াজটা বন্ধ হয়ে যায়। দাদাভাই ভাবলো দূর, হয়তো কোনো জায়গা দিয়ে বিড়াল ঠিড়াল উঠেছে, হয়তো তারাই করছে। পুরনো বাড়ি তো, চারপাশে বড় বড় ফাঁকা রয়েছে, অনেক জানলাগুলো অনেক বড় বড় গ্রিল দেওয়া। দাদাভাই কিন্তু ঘুমিয়ে পড়েন। সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন, ফার্স্ট মর্নিংয়ে দাদাভাইয়ের বাবা এসে বলেন যে অনুপম, রাতের বেলা কোনো শব্দ পেয়েছিস তুই? তখন দাদাভাই বলছে কিরম শব্দ বলো তো? বলছে আরে ছাদের মধ্যে কি ধূপ ধাপ করে শব্দ হচ্ছিল। দাদাভাই বলছে হ্যাঁ আমি পেয়েছি। তুমি পেয়েছো বাবা? বলছে হ্যাঁ, তোর মা, আমি তো ঘুমাতেই পারিনি, এত শব্দ। দাদাভাই বলছে এত শব্দও তো হয়নি, কয়েকবার হওয়ার পর তো আমি ঘুমিয়ে পড়েছি। বলছে না রে, সারা রাতই মনে হচ্ছে যেন কেউ হাঁটা চলা করছে, হ্যাঁ কেউ উপরে লাফাচ্ছে। এই কথা শুনে কিন্তু দাদাভাইয়ের বেশ ভয় লাগে। দাদাভাই বলছে কি বলছো বাবা, ছাদের মধ্যে কেউ লাফাচ্ছে হাঁটা চলা করছে মানে কি গো? তুমি বাড়িটা বাড়িটা কেনার আগে আমাদেরকে একবারও কিন্তু আগে থেকে দেখাওইনি, একদম ফুল অ্যান্ড ফাইনাল করে নিয়ে বলছো। দাদাভাই বকা দেয় বাবাকে। তো তখন তার বাবা বলল যে আরে না না, ওরকম কিছু না, হতে পারে পুরনো বাড়ি ভামবিড়াল কিছু দৌড়াদৌড়ি করছিল হয়তো। ধুর, এর আগে তো দুটো পরিবার এই বাড়িতে বাস করে গেছে, তাহলে কেউ বলতো না যে এই বাড়িতে খারাপ কিছু হয়। যাই হোক, যারা আত্মীয় স্বজন আগের দিন এসেছিল তারা খাওয়া দাওয়া করে বিদায় নেন। তারপর দাদাভাই বলেন সন্ধ্যাবেলা বাড়িতে না একটা অদ্ভুত পচা একটা ভ্যাপসা কীরকম গন্ধ হঠাৎ করে বেরোচ্ছে। হঠাৎ করে, আগের দিন বেরোয়নি, সন্ধ্যে থেকে আজকে বেরোচ্ছে। তো দাদাভাই তখন তার মাকে বলেন যে মা, তুমি কি কোনো পচা মাছ টাছ কোথাও, মাছের হাড়, ওই কী বলে না প্যাকেট, মাছের প্যাকেট ট্যাকেট, মাছ ধুয়ে প্যাকেট এইসব ফেলেছো? পচা মাছের কিরম দুর্গন্ধ বেরোচ্ছে। তখন দাদাভাইয়ের মা বলছে পাগল নাকি, কালকে নারায়ণ পুজো হলো বাড়িতে, আজকে মাছ মাংস ঘরে তুলবো? না না, নিরামিষ হয়েছে জানিস না, খেলি। বলছে তাহলে এরম একটা আস্তে কিরম পচা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। তখন দাদাভাইয়ের মা বলছেন যে হ্যাঁ, গন্ধটা কিন্তু বাবু আমিও পাচ্ছি, একটু দেখ তো কোথাও, পুরনো বাড়ি তো, অনেক বড় বাড়ি। দাদাভাই বলছেন আমি প্রথম দিন এত বড় বাড়ি ঘুরে কোনায় কোনায় দেখতেও পারিনি। একটা মনে খুব আনন্দ, বাড়ির আমি এক ছেলে, এত বড় বাড়ি। তো দাদাভাইয়ের মা যখন বলেন যে দেখ, দাদাভাই বলছে যে আমি টর্চ নিয়ে মায়ের কথা শুনে, সব জায়গায় আবার এত বড় বাড়িতে লাইটের ব্যবস্থা নেই, কারণ অনেক দিন ধরেই যারা সেকেন্ড মালিক ছিল তারা বাড়িটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকতো, সেই বাড়ি ছেড়ে দিয়েছিল। তো বলে গাড়ি ঘোড়ার আওয়াজে ঘুম হতো না ওনাদের, ওর জন্য ওনারা বাড়িটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় নাকি ভাড়া নিয়েছিলেন। যেরকম বলেছে বাবাকে সেরকমই আমরা জানি। তারপর যাই হোক, আমাদের দাদাভাই একটা টর্চ নিয়ে মায়ের কথা মতো বলছে আমি সিঁড়ির কোনায় কোনায় দেখছি, সিঁড়িগুলো বলছে দিদিভাই সেই এই ধাব্বা ধাব্বা বড় বড় মোটা মোটা সিঁড়ি, সব পুরোনো দিনের বাড়ি তো বুঝতে পারছি। বলছে আমি সব কোনায় কোনায় দেখছি, না কোনো জায়গায় কিছুই নেই, শুধু ধুলো ঝুল ছাড়া ওই বাড়িতে কিছুই নেই। দাদাভাই বলছেন আমি 4তলা উপরে উঠলাম, 3তলা বাড়ি, 4তলায় উঠলাম ছাদে। তখন 8টা 8:30 বাজে রাতের বেলা, পাশেই কিন্তু রোড। দাদাভাই বলেন আমি ছাদে উঠে যখন বাইরের দৃশ্যটা দেখছি, অপূর্ব সুন্দর একটা পরিবেশ,
চারপাশে দোকান, মানে ওখানে খাবার দোকানের। আর বাড়িতে যদি হঠাৎ করে আত্মীয় স্বজন আসে, মানে তাকে খাবার দাবার দেওয়ার কোনো কষ্টই হবে না। মানে বাড়ি থেকে পা বাড়ালে রাস্তার ওপারেই লাইন দিয়ে সব খাবার দাবারের দোকান, মানে খুবই সুন্দর একটা জায়গা। বলছে রাতের বেলা আমি ছাদ থেকে নামলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। বলছে জানি না, একটা জিনিস আমি দুদিন ধরে নোটিস করছি, সেটা হচ্ছে ওই বাড়িতে যাবার পর শরীরটা না যেন কিরকম স্বাদ দেয় না। একটা, আমার বয়স তখন 26 বছর, একটা 26 বছর বা মানে 25-26 বছরের ছেলের শরীরের মধ্যে একটা যেরকম এনার্জি থাকবে, সেরকম এনার্জি আমি ওই বাড়িতে যাওয়ার পর দুদিন ধরে আমি পাচ্ছি না। আর আমার শরীরটা এতটাই ভাল লাগছে, আর সারা শরীর না একটা অবশ হয়ে রয়েছে। আমি জানি না কেন এরকম হচ্ছে। তো রাতের বেলা আমি ঘুমানোর চেষ্টা করছি, হঠাৎ করে একটা, কি বলবো, মানে ঠিক কোনো ধরো মানে লোক হেঁটে গেলে পারে যেরকম জুতোর শব্দ হয়, মনে হলো আমার ঘরে কেউ ওরকম জুতো বুট টাইপের কিছু পরে হাঁটছে আমার ঘরে। তো আমি সাথে সাথে উঠে বসলাম যে কি আওয়াজ হলো। এরকম প্রত্যেক দিন রাতের বেলা একবার ছাদে আওয়াজ হচ্ছে, একবার ঘরে আওয়াজ হচ্ছে, এরকম হতে থাকলে তো রাতে ঘুমাতেই পারবো না। ওই গাড়ি ঘোড়ার শব্দ তো রাতের বেলা আসছে, সেরকমভাবে তো গাড়ি ঘোড়ার শব্দে কোনো অসুবিধা হয় না, এর থেকে তো ঘরের ভেতরেই নানা রকম শব্দেই থাকা অস্থির হয়ে উঠছে। দাদাভাই বলেন, আপনি দিদিভাই বিশ্বাস করবেন না, আমি বালিশটা মাথা দিয়ে নিয়ে কানের মধ্যে চাপা দিয়ে বালিশটাকে চেপে আমি শুয়ে পড়ি। একটা সময় ঘুমিয়েও পড়ি। আমাকে যেন কেউ এসে পায়ে দুবার এরম করে, বলে না এই ওঠ, এরকম করে হাত দিয়ে ডাকলো পায়ের মধ্যে, পায়ের থাইতে। দাদাভাই বালিশটা সরায়, ভাবলে হয়তো গেটটা ভেজানো থাকে, বাবা বা মা এসছে, ভোর হয়ে গেছে, যেহেতু দাদাভাই ঘুমাচ্ছিলেন। বলছে আমি সাথে সাথে বালিশটা মুখ থেকে সরিয়ে তাকাই। যখন আমি তাকাই যেই দিক থেকে আমার পাটা টোকা দিয়েছে, আমি তাকাতে তাকাতে সাথে সাথে এমন একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। আমি সেই দিনকের পর থেকে ওই বাড়ি ছেড়ে দিলাম। আমি যখনই মুখ ঘোরালাম, আমি দেখলাম একজন সিলিং থেকে গলায় হ্যাঙ্গিং করে ঝুলছে। মানে বিষয়টা বুঝে নাও, তাও একটা মহিলা। দাদাভাই সাথে সাথে যখন মুখটা ঘোরায় এরকম করে, ঘুরিয়ে যখন ওই দৃশ্য দেখে, দাদাভাই চিৎকার করে ওখান থেকে পড়ি কি মরি করে কোনো রকমে, দরজা তো ভেজানো থাকে, খুলে বেরিয়ে সোজা নিচে এসে বাবাকে ডাকে। বাবা মা যখন ওঠে তখন দাদাভাই বলছে আমি রুমের মধ্যে কি দেখলাম। বাবা বলছে কি দেখেছিস বল, কি দেখেছিস? বলছে আমি কি দেখলাম, তোমরা চলো, তুমি উপরে চলো, উপরে চলো। মা বলছে কি হয়েছে, কি হয়েছে বল, বিড়াল টিড়াল দেখে ভয় পেয়েছিস, কি হয়েছে? তখন দাদাভাই বলছে আমি বলতে পারবো না। বলছে আমি দিদিভাই বাবাকে সাথে সাথে নিয়ে আসলাম। বিশ্বাস করবে না, আমার বাবা পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করে। বাবা আর আমি যখন উপরে উঠি, আমার মা তখন উপরে আসেনি, মা সিঁড়ি দিয়ে উঠছে, আমি বাবাকে টেনে টেনে দৌড়ে নিয়ে আসি। আমার বাবা খুব ফিট। বলছে ওখানে যেটা দেখেছি আমি, যে কেউ আত্মহত্যা করেছে ঝুলছে, সে নেই, কিন্তু তার ওখানে একটা কাপড়, মনে হচ্ছে কোনো লাল রঙের একটা কাপড় দিয়ে সেই কাজটা করেছিল। সেই কাপড়টা যেরকমভাবে মানুষ মানে সুসাইড করার সময় যেরকমভাবে ওরকম দেয়, আমি পুরোটা ভেঙে বলছি না, বুঝে নাও, ওরকমভাবে কাপড়টা আমার বাবা কিন্তু দেখে। আমার বাবা যখন কাপড়টা দেখে, তখন আমার বাবা বলছে অরিন্দম এটা কি দেখছি রে, এ কি, এটা কে বেঁধেছে? তখন আমি বললাম বাবা তোমাকে তো আমি সেটাই বলছি, এর মধ্যে তো আমি দেহও দেখেছি, একটা আমি মানুষকে দেখেছি, মহিলা। তখন বাবা বলছে মহিলা দেখেছিস, সর্বনাশ করেছে। আমার বাবা তড়িঘড়ি করে আমাকে বললো নিচে চল। নিচে আসলাম, বাবার সাথে সাথে লক করে দিল ঘরটা, বলল লক করা থাক। সকালবেলা আমার বাবা সাথে সাথে বাবার দুই বন্ধুকে ফোন করে, তারাও বাবার সাথে রেলেই চাকরি করতেন, তারা আসেন। সেই আঙ্কেল দুটো আমাদের বাড়িতে নিয়মিত বরাবর আসতেন, তাদের পরিবারের সাথে আমাদের পরিবারের খুব ক্লোজ, তারা গৃহপ্রবেশও আমাদের বাড়িতে আসেন। তখন আমার বাবাকে বলছে
কেন রে, তোকে তো বলেছিলাম এই পুরনো বাড়িটা কিনিস না, তোর তো টাকার এত অভাব পড়েনি যে তুই এই পুরনো বাড়িটা কিনলি। একজন ছেড়ে দিয়ে গেল, তারপর আরেকজন ছেড়ে তোকে দিয়ে গেল, এখন তোকেও তো ছাড়তে হবে বাড়িটা। তখন আমার বাবা বলছে আগে তোরা চল, আগে চল, ছেলে যেই রুমে ছিল তো আগে চল। যখন গিয়ে দরজাটা খোলে তখন তাকে কই লাল কাপড়টা তো নেই, লাল কাপড়টার ওপরে নেই। আমার বাবা পুরো শিওর কনফার্ম হয়ে গেল যে এই বাড়িতে কোনো অদ্ভুত অশরীরীর আত্মা আছে, যার কারণেই দুজন মালিক বিক্রি করে দিয়েছে। পরে ওই বাড়িটা আমার বাবা বলল যে আমি প্রমোটারকে দেব, দিয়ে এই বাড়িটা ভাঙিয়ে দেবো। ভাঙিয়ে দেওয়ার পর এই বাড়িটা আবার নতুন করে নির্মাণ হোক, আমি কাউকে বেচবো না। যদি আমি কাউকে বেচে দিই, আজকে আমি নয় রেলে চাকরি করতাম, হতে পারে আমার অর্থর দিকটা এতটাও খারাপ না, আজকে আমি আরেকটি জায়গায় আমি ফ্ল্যাট অথবা বাড়ি জমি কিনতে পারবো। কিন্তু এর মতো হতে পারে আমি যাকে বিক্রি করে দিলাম তার জমানো পুঁজি সারা জীবনের কষ্টের টাকা দিয়ে সেই বাড়িটা নিল, নেবার পর সেও থাকতে পারলো না, তখন তো সে দিশাহারা হয়ে যাবে, সে যাবে কোথায়? খুব ভালো অরিন্দম দাদাভাই, আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছে। আমাকে অনেকেই ঘটনা পাঠান, এবার যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ ওখান থেকে বেঁচে চলে যাওয়ার জন্য লুকিয়ে সব জিনিস বাড়িটা বিক্রি করে দেয়। ওনাদেরও যুক্তি থাকে, কারণ ওনারা বলে আমাদেরও তো বাড়িটা কেউ মিথ্যা কথা বলেই বিক্রি করেছিল, তাহলে আমরা কেন বলবো? আমরা যদি এত সতী হয়ে যাই তাহলে তো আমরা ওই বাড়িতে থেকে আমাদেরও মরতে হবে, আমরা তো সেই বাড়ি বিক্রিই করতে পারবো না। তো যাই হোক, আমাদের অরিন্দম দাদাভাই বলেন আমার বাবা একজন প্রমোটারকে দিয়ে আমরা পাশাপাশি একটি জায়গায় ভাড়া ছিলাম, ওই বাড়ি যতদিন না ভাঙা হয়েছে আমার বাবা পুরো টাকা নেননি। ওই বাড়ি পুরো ভাঙা হওয়ার পর পুরো পেমেন্ট ফুল করে তারপর আমরা ওখান থেকে অন্যত্র জায়গায় এখন দাদাভাইরা রয়েছেন খিদিরপুর, না সরি ভবানীপুরে দাদাভাইরা নিজেরা জমি কিনে ওখানে বাড়ি করে এখন রয়েছেন। তো ঘটনাটা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো? দাদাভাই এইটাও বলেন, জানার অনেক চেষ্টা করেছিলাম যে ওই বাড়িটায় ওই বাড়িটায় অ্যাকচুয়ালি পুরনো ইতিহাস কি আছে, কিছু তো একটা তো কিছু ঘটেছে, কারণ নালে তো এই জিনিসটা শুধু আমি দেখিনি, হয়তো মহিলার শরীরটা আমি দেখেছি, বাবা কাপড়টা দেখেছে যেটা দিয়ে উনি নিজেকে হ্যাঙ্গিং করেছিলেন, কিন্তু কিছু তো একটা ঘটেছিল পুরনো ইতিহাস, সেটা কিন্তু আজ পর্যন্ত রহস্য, জানা যায়নি। দাদাভাই বলেন অনেক কাউকে জিজ্ঞেস করেছি, ওখানে যারা স্থানীয় দোকানদার তারা বলেছে যে হ্যাঁ এরকম এর আগে যারা ছিল তারাও এরকম ভয় পেত, তারাও ভয়তেই বাড়িটা বিক্রি করেছে। মিথ্যা কথা বলে আমার বাবা যার কাছ দিয়ে নিয়েছে তাকে দিয়েছিল, বা সেও মিথ্যা কথা বলে আমার বাবাকে দিয়েছে, কিন্তু আমার বাবা মিথ্যা কথা বলে কাউকে বিক্রি করেনি, সেই বাড়িটা কিন্তু ভাঙিয়ে দিয়েছে। এখন ওখানে অনেক বড় শপিং মল হয়ে গেছে। তো চলো এবার আমি তোমাদের তাড়াতাড়ি কালকে যারা যারা কমেন্ট করেছো দর্শক বন্ধু তোমাদের নামগুলো বলে নিই, তারপর আজকের মতো ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। চলো এবার আমি তাড়াতাড়ি করে তোমাদের নামগুলো ডিক্লেয়ার করে দিই। আজকে আমি নামগুলো একদম নিচ থেকে পড়বো, কারণ আমাকে এক বোন আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপে বলে দিদি ভাই আমি তোমাকে প্রত্যেক দিন প্রথম কমেন্ট করি, তুমি আমার নামটা কেন শেষে বলো। আচ্ছা আমি একদম নিচ থেকে আজকে কমেন্ট পড়ছি কমেন্ট বক্সের। সুপর্ণা দি অনেকগুলো হার্ট পাঠিয়েছেন, তারপরে আমাদের সুখদেব পাঞ্চাল ভাই, প্রদীপ দাস, জলি নন্দী আমার দিদি ভাই, আচ্ছা অর্পিতা সরকার, মামনি জিয়ান, রিনা সিনহা দিদি ভাই, নেহা মাইতি, নিতাই সরকার দাদা ভাই, পিঙ্কি খাতুন, রূপা দে, ভিকি সাউ, বনানী কর্মকার দি ভাই, চন্দনা গোপে দি ভাই, জল্পনা মজুমদার দি ভাই, মিম আচ্ছা বাংলাদেশ থেকে, এস দেব রয়, বনু, মিতালি ভট্টাচার্য, শ্বেতা, আচ্ছা দেবশ্রী কর, নৌওয়ান ভাই আমাদের কমেন্ট করেছে, টুম্পা মণ্ডল কমেন্ট করেছেন, স্বপ্না হালদার দি ভাই, আচ্ছা তারপর কমেন্ট করেছে প্রদীপ দাস, আচ্ছা সুপর্ণা ভট্টাচার্য,
পিঙ্কি সাহা, জাসমিন ফ্লাওয়ার দিদিভাই, শুভঙ্কর ঘোড়ই, আচ্ছা তাপসী, তারপর কমেন্ট করেছো স্বপ্না হালদার দিদিভাই, দুবার পড়লাম নামটা, দিদিভাই খুব খুশি হবেন, দুবার কমেন্ট করেছেন। আচ্ছা মৌয়া পাল, তারপরে প্যান্থার গেমিং ওয়াইডি, সুদীপ্ত ব্যানার্জি, তারপর হচ্ছে মামুনি ঘোষ, তারপর হচ্ছে বান্টিক, তারপর হচ্ছে গার্গী মজুমদার কমেন্ট করেছো, গার্গী সুর কমেন্ট করেছো। দুজনের নামই কিন্তু এক, দেখেছো, শুধু টাইটেলটা আলাদা। আচ্ছা তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা নন্দী কমেন্ট করেছো, তারপরে আবার এসদেব রয়, আচ্ছা দুবার বললাম। সুজাতা দাস কমেন্ট করেছো দি ভাই, আব্দুল হক ভাই কমেন্ট করেছো বাংলাদেশ থেকে। আচ্ছা সুজাতা দাস দি ভাই আবারও কমেন্ট করেছো, অনেক অনেক লাভ, হার্ট পাঠিয়েছো। আচ্ছা তারপরে সোনার সুবীর কমেন্ট করেছো, অনেক বড় একটা কমেন্টে কিছু লিখেছো, বাট আমি পড়বো না, অনেক বড় হয়ে যাবে। দেবস্মিতা চক্রবর্তী, তারপর এম ব্যানার্জি, তারপর রেশমি ভট্টাচার্যা, শেষ। দেখো পড়তে পড়তে আমার মনে হয় বাবা কমেন্ট বক্সের একদম নিচ থেকে পড়লাম, তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 2টোয়। আর এখন কিন্তু আমাদের পরপর বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন কিন্তু আমাদের ভূত সত্য চ্যানেলেও ঘটনা আসবে। তোমরা কিন্তু প্রিন্সের গলায় ঘটনা শুনতে কেউ মিস করো না, দুপুর 3টের সময়। আর আমারটা শোনা কথা আসবে ঠিক দুপুর 2টোর সময়। এখন তোমাদের কাছে শুধু আনন্দই আনন্দ, তোমরা কোনটা ছেড়ে কোনটা শুনবে। আর রাতে তো আমি আসছি তোমাদের জন্য আজকে দারুণ 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 2টো ঘটনা নিয়ে, সাথে থেকো। এখনের মতো টাটা।